আমাদের গাড়ি, প্লেন, ফ্যাক্টরি মানে আমাদের চারপাশের প্রায় সব কিছু যে শক্তিতে চলে সে পেট্রোল, সেটা আসলে আসে কোত্থেকে? আজকের এই আলোচনাতে আমরা পেট্রোলের সেই অবিশ্বাস্য যাত্রার গল্পটাই শুনব, একেবারে পৃথিবীর গভীর থেকে আমাদের গাড়ির ট্যাঙ্ক পর্যন্ত। এক ফোঁটা পেট্রোল দেখতে কত সাধারণ একটা তরল, তাই না? কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে কোটি কোটি বছর আগের গল্প, প্রাচীন সমুদ্রের ইতিহাস আর ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণের শক্তি। এই সাধারণ দেখতে জিনিসটার মধ্যেই আছে এক অসাধারণ কাহিনী। আমরা প্রতিদিন যে গতি আর প্রযুক্তির ওপর নির্ভর করে চলি, তার আসল উৎসটা কি? আমাদের এই আধুনিক জীবন কিন্তু দাঁড়িয়ে আছে বহু যুগ আগে হারিয়ে যাওয়া প্রাণের শক্তির ওপর। চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক। যদি খুব সহজ করে বলি, পেট্রোল আসলে আর কিছুই না, লক্ষ লক্ষ বছর ধরে মাটির নিচে জমে থাকা প্রাচীন শক্তির একটা আধুনিক রূপ। আর এই যাত্রার শুরুটা হয়েছিল এমন এক সময়ে যখন পৃথিবীতে মানুষের কোনো চিহ্নই ছিল না। তাহলে প্রশ্ন আসতেই পারে, এই যে ক্রুড অয়েল বা কাঁচা তেল, এটা মাটির এত গভীরে তৈরি হয় কিভাবে? এর পেছনে আছে লক্ষ লক্ষ বছরের এক প্রাকৃতিক প্রক্রিয়া, যেখানে আসল খেলোয়াড় হল প্রচণ্ড চাপ আর তাপ। গল্পটা শুরু হয় লক্ষ লক্ষ বছর আগে। ভাবুন, প্রাচীন সমুদ্রের পানিতে ভেসে বেড়াচ্ছে কোটি কোটি আণুবীক্ষণিক জীব, যেমন প্ল্যাঙ্কটন বা শৈবাল। এরা যখন মরে যায়, তখন এদের দেহ সমুদ্রের একেবারে নিচে গিয়ে জমা হতে থাকে। এরপর হাজার হাজার বছর ধরে এর ওপর জমতে থাকে বালি আর পলিমাটির স্তর। এই অনেক ভারের কারণে নিচে তৈরি হয় পর্বতের সমান চাপ, আর পৃথিবীর ভেতর থেকে আসে গণগণে তাপ। এই দুই মিলে ধীরে ধীরে ওই জৈব পদার্থকে বদলে দেয় হাইড্রোকার্বনে, যা আজ আমরা ক্রুড অয়েল বা কাঁচা তেল হিসেবে চিনি। ব্যাপারটা অনেকটা প্রকৃতির নিজের বানানো একটা বিশাল প্রেসার কুকারের মতো, তাই না? যেখানে লক্ষ লক্ষ বছর ধরে প্রাচীন জীবগুলো প্রচণ্ড তাপ আর চাপে রান্না হয়ে আজকের এই মূল্যবান শক্তিতে পরিণত হয়েছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু সময়। এই যে শক্তির কথা বলছি, এর মূলে আছে একটা জিনিস, হাইড্রোকার্বন। নামটা শুনে কঠিন মনে হলেও এটা আসলে হাইড্রোজেন আর কার্বনের একটা খুব শক্তিশালী যৌগ। প্রাচীন প্রাণীদের দেহ ভেঙেই এটা তৈরি হয়, আর এটাই হলো অপরিশোধিত তেলের মূল ভিত্তি। প্রকৃতি তো তার কাজ করে তেল বানিয়ে রেখেছে, কিন্তু মাটির কয়েক কিলোমিটার নিচ থেকে সেই গুপ্তধনকে বের করে আনা, এটাই তো মানুষের ইঞ্জিনিয়ারিংয়ের আসল কারসাজি। চলুন দেখি সেই কাজটা কিভাবে হয়। মাটির নিচে তেল খোঁজার পদ্ধতিটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। বিজ্ঞানীরা সিসমিক সার্ভে নামে একটা কৌশল ব্যবহার করেন। এতে মাটির গভীরে শক্তিশালী শব্দ তরঙ্গ পাঠানো হয়, আর সেই শব্দ ফিরে আসতে কতক্ষণ লাগছে তা মেপে ভেতরের একটা 3D ম্যাপ তৈরি করা হয়। অনেকটা ডাক্তারের আল্ট্রাসাউন্ড করার মতো, যেখানে শব্দ দিয়ে শরীরের ভেতরের ছবি দেখা হয়। এখানেও ঠিক তাই, কিন্তু দেখা হয় পৃথিবীর ভেতরটা। তেলের খোঁজ তো পাওয়া গেল, এরপর শুরু হয় আসল কাজ, ড্রিলিং। একটা বিশাল দানবীয় মেশিন দিয়ে মাটির গভীরে গর্ত করা শুরু হয়। এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মাটির নিচের প্রচণ্ড চাপ সামলানো। এর জন্য ড্রিলিং মাড নামে এক ধরনের ঘন কাদা ব্যবহার করা হয়, যা ড্রিলকে ঠান্ডা রাখে আর চাপটাকেও নিয়ন্ত্রণে রাখে। গর্তটা যখন তেলের ভাণ্ডারে পৌঁছে যায়, তখন ভেতরের প্রাকৃতিক চাপেই অথবা পাম্পের সাহায্যে সেই ঘন কালো তেল ওপরে উঠে আসে। আর জানেন এই ড্রিলিংটা কত গভীরে করতে হয়? কম করে হলেও ৩ থেকে ৪ কিলোমিটার। ভাবা যায়, যেখানে ঘুটঘুটে অন্ধকার, প্রচণ্ড তাপ আর পাথরের পর পাথর। এই বিশাল স্কেলটাই কিন্তু পুরো প্রক্রিয়াটাকে এতটা কঠিন আর রোমাঞ্চকর করে তোলে। মাটির নিচ থেকে যে কালো ঘন তরলটা বেরোয়, ওটা কিন্তু সরাসরি গাড়িতে ভরার মতো পেট্রোল না, না একদমই না। আসল ম্যাজিকটা হয় রিফাইনারিতে, যেখানে এই কালো তরলকে পরিশোধন করে বানানো হয় আমাদের অতি প্রয়োজনীয় পেট্রোল, ডিজেল বা অন্যান্য জ্বালানি। এই ম্যাজিকের প্রথম ধাপই হল প্রচণ্ড তাপ। কাঁচা তেলকে প্রায় ৪০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফোটানো হয়, আর এই অমসং গরমে তেলটা বাষ্প হয়ে যায়। এরপর এই গরম বাষ্পটাকে ঢোকানো হয় একটা বিশাল টাওয়ারে, যেটা অনেকটা উঁচু, একটা বিল্ডিংয়ের মতো। এই টাওয়ারের নিচটা থাকে সবচেয়ে গরম, আর যত ওপরে ওঠা যায় তত ঠান্ডা হতে থাকে। বাষ্পটা যখন ওপরে উঠতে থাকে, তখন এক এক তাপমাত্রায় এক একটা জিনিস ঠান্ডা হয়ে আবার তরলে পরিণত হয়।
যেমন একেবারে ওপরে পাওয়া যায় এলপিজি গ্যাস, তার একটু নিচে পেট্রোল, তারপর কেরোসিন, ডিজেল, আর একেবারে নিচে থেকে যায় পিচের মতো ভারী জিনিসগুলো। কিন্তু গল্প এখানেই শেষ না। অনেক সময় তেলে খুব বড় বড় হাইড্রোকার্বন অণু থেকে যায়, যেগুলো ডিজেল বা পিচের মতো ভারী আর কম দামি। তাই ক্র্যাকিং নামে একটা পদ্ধতিতে প্রচণ্ড তাপ আর চাপ দিয়ে সেই বড় অণুগুলোকে ভেঙে পেট্রোলের মতো ছোট, হালকা আর অনেক বেশি কাজের অণুতে পরিণত করা হয়। পেট্রোলের কোয়ালিটি বা গুণমান মাপা হয় অকটেন রেটিং দিয়ে। অকটেন রেটিং যত বেশি, ইঞ্জিন তত স্মুথ চলে আর ভালো পারফর্ম করে। এই অকটেন বাড়ানোর জন্যই রিফর্মিং নামে আরও একটি প্রক্রিয়া ব্যবহার করা হয়, যা পেট্রোলের ভেতরের রাসায়নিক গঠনকেই বদলে দেয়। আচ্ছা, রিফাইনারিতে তো পেট্রোল তৈরি হয়ে গেল, কিন্তু সেখান থেকে দেশ জুড়ে ছড়িয়ে থাকা হাজার হাজার পেট্রোল পাম্পে, মানে আমাদের গাড়ির ফুয়েল ট্যাঙ্ক পর্যন্ত এই পেট্রোল আসে কিভাবে? এই যাত্রাটাও কিন্তু বেশ দীর্ঘ আর জটিল। প্রথমে পরিশোধিত পেট্রোল রিফাইনারির বিশাল সব ট্যাঙ্কে জমা করা হয়। এরপর দেশের এমাথা ওমাথা জুড়ে থাকা হাজার হাজার কিলোমিটার লম্বা পাইপলাইনের মাধ্যমে তা বিভিন্ন আঞ্চলিক ডিপোতে পাঠানো হয়। এই পাইপলাইনগুলোকে বলা যায় পুরো শক্তি ব্যবস্থার শিরা উপশিলার মতো। সবশেষে সেই ডিপোগুলো থেকে বিশাল বিশাল ট্যাঙ্কার ট্রাকে করে পেট্রোল পৌঁছে যায় আমাদের এলাকার পেট্রোল পাম্পে, আর সেখানে মাটির নিচের ট্যাঙ্কে জমা থাকে আমাদের গাড়ির অপেক্ষায়। লক্ষ লক্ষ বছরের এই দীর্ঘ যাত্রা আমাদের আধুনিক সভ্যতাকে গতি দিয়েছে, এটা সত্যি। কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে, এই পেট্রোলের ভবিষ্যৎ কি? আমরা তো সবাই দেখছি চারদিকে এখন ইলেকট্রিক গাড়ির কথা হচ্ছে, সোলার পাওয়ার, উইন্ড পাওয়ার, এমনকি হাইড্রোজেন ফিউয়েলের মতো নতুন নতুন বিকল্প শক্তিও উঠে আসছে। এর কারণ দুটো, একদিকে পেট্রোলের ভাণ্ডার সীমিত, আর অন্যদিকে পরিবেশ দূষণের চিন্তা তো আছেই। তবে একটা সত্যি কথা হলো, এখনই কিন্তু পেট্রোলের যুগ শেষ হয়ে যাচ্ছে না। এখনও পর্যন্ত বিশ্বজুড়ে প্লেন চালানো থেকে শুরু করে বড় বড় ইন্ডাস্ট্রি সবকিছুতেই পেট্রোল আর ডিজেলের ওপর নির্ভরতা অনেক বেশি। এই নির্ভরশীলতা রাতারাতি কমিয়ে আনাটা একটা বিরাট চ্যালেঞ্জ। তাহলে শেষ প্রশ্নটা এইটাই, ভবিষ্যতে কি পেট্রোল পুরোপুরি জাদুঘরে চলে যাবে, নাকি এমন একটা সময় আসবে যখন পেট্রোল, ইলেকট্রিসিটি আর অন্যান্য বিকল্প শক্তি হাত ধরাধরি করে চলবে? এই উত্তরটা হয়তো সময়ই আমাদের বলে দেবে।